আমার নাম পিউ। আমার এই গল্পটি আপনার অন্তরাত্মা কাঁপিয়ে দেবে যে কিভাবে আমার কাকা গ্রামের মেয়েদের চুল কাটার নামে মধ্যরাতে তাদের ছাদে নিয়ে যেতেন। যখন আমি সত্যিটা জানলাম তখন আমার আত্মা কেঁপে উঠল, কেননা যা দেখা যাচ্ছিল সত্যিটা তার চেয়ে অনেক বেশি ভয়ানক। আমি পা টিপে টিপে নীরবে সিঁড়ি দিয়ে উঠছিলাম। রাতের আধার বাড়ছিল, ছাদে শুধু একটা টিমটিমে আলো দেখা যাচ্ছিল। আজকে রাতে আমার কৌতূহল মেটানোর সুযোগ পেয়েছি। মাঝরাতে কাকা ছাদে কি এমন করেন তা জানার, কিন্তু প্রতিবারই কাকিমার পাহারা এতটাই কঠিন যে আমি চাইলেও সিঁড়ি দিয়ে যেতে পারতাম না। মাঝে মাঝে আমি অবাক হতাম যে কাকিমা কিভাবে রাতে কাকাকে কোনো কুমারী মেয়ের সাথে যেতে দিতে পারেন। কিন্তু আজ রাতে কাকিমা কোথায় জানি না, এবং আমি সহজেই সিঁড়ির কাছে পৌঁছে গেলাম। আমার কাকা কিছুক্ষণ আগেই গ্রামের সদ্য যুবতী মেয়ে টিয়াকে সাথে নিয়ে ছাদে গিয়েছেন, আর এখন সে 2 ঘন্টা আগে নিচে নামবে না। এই সময় কাকা ছাদে মেয়েদের সাথে কি করেন আর ছাদে কি কি হয় এসব জানার জন্য কৌতূহল ছিল। কাজ তো আমার কাকা নাপিতের করত, কিন্তু তার কাজ এবং কাজের পদ্ধতি আমার কাছে খুবই আশ্চর্যজনক ছিল। আজ রাতে আমাকে জানতে হবে কেন কাকা শুধুমাত্র সেই মেয়েদেরই চুল কাটে যারা সদ্য যুবতী হতে চলেছে, এবং তাও আবার মাঝরাতে ছাদে একা একা। কাকিমা নিজে না মেয়ের পরিবারের কাউকে সঙ্গে যেতে দিতেন। আমি সিঁড়ি বেয়ে অর্ধেক উঠেছিলাম আর ভাবছিলাম কাকা টিয়াকে নিয়ে কি করবেন, কিন্তু পিছন থেকে কাকিমার রাগী কণ্ঠে আমি ফিরে আসতে বাধ্য হলাম। কাকিমার এমন কণ্ঠস্বর শুনলাম যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি পিছনে ফিরে তাকাতেই তিনি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে টেনে নিচে নামিয়ে আনলেন। তার ধরনটা এমন ছিল যেন তিনি আমাকে কাঁচা খেয়ে ফেলবেন। তিনি রেগে আমার হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছিলাম। আমি ছটফট করে উঠে কাকিমাকে বললাম যে নিচে আমার দম বন্ধ লাগছিল, সেই জন্য ছাদে যাচ্ছি। আমার কথা শুনে কাকিমা আমার মুখে জোরে একটা থাপ্পড় মেরে বললেন, তুমি জানো না যে আজ টিয়া চুল কামাতে এসেছে? তুমি ছাদে যাওয়ার কথা ভাবলে কিভাবে? তুমি কি তোমার কাকার কাজ বন্ধ করতে চাও? তুমি কি জানো না যে তোমার আর তোমার মাকে তোমার কাকাই লালন পালন করছেন? তোমার বাবার মৃত্যুর পর তোমার কাকাই তোমাদের সব দায়িত্ব নিয়েছেন, আর তুমি তারই পিছনে লেগে পড়েছ। তোমার কাকা চান না যে তিনি যখন তার কাজ করবেন তখন কেউ তাকে বিরক্ত করে, এমনকি আমিও না। তাই আমি কখনো উপরে যাওয়ার চেষ্টাও করিনি। ভালো হয় এরপরে তুমিও মাঝরাতে আর না যাও, না হলে ভালো হবে না। আর তোমার ব্যাপারটা তোমার কাকার কাছে জানাবো। কাকিমার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ কাকাকে তো আমি আগে থেকেই খুব ভয় পেতাম, এবং তার অদ্ভুত আচরণের কারণে আমি খুবই টেনশনে থাকতাম। এমন অবস্থায় কাকিমা যদি তার কাছে আমার সম্পর্কে কোনো অভিযোগ করতেন তবে আমার জন্য সমস্যা আরও বাড়ত। আমি সাথে সাথে কাকিমার কাছে ক্ষমা চেয়ে বললাম যে আর কখনো এমন ভুল হবে না। কাকিমা আমাকে আস্তে করে এখনই রুমে গিয়ে ঘুমাতে বললেন। আমি এটাই সঠিক সুযোগ ভেবে আমার রুমের দিকে দৌড় দিলাম। এমনকি ভিতরে আসার পরও আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে কাকার চুল কাটার সময় এত নির্জনতার দরকার কেন? কেন তিনি তৃতীয় কাউকে সহ্য করতে পারেন না? যদিও গ্রামের অন্য নাপিত রাস্তার পাশে নিজের টুল বসিয়ে অর্ধেক গ্রামের সামনে মানুষের চুল ছাড়তেন, তার তো কোনো নির্জনতার প্রয়োজন হতো না, কারো আসা যাওয়া নিয়ে তার সমস্যাও হতো না। কিন্তু আমার কাকা আলাদা ধরনের নাপিত। অন্য কাকারা তাদের ভাতিজিকে আদর করতেন, কিন্তু আমার কাকা আমার ওপর শুধু নিষেধাজ্ঞা আরোপ করতেন। সব কিছুতেই তিনি বলতেন, তোমার বাবা এখন বেঁচে নেই, তাই তুমি এখন আমার দায়িত্বে। আমার বয়স মাত্র 12 বছর, কিন্তু এত কম বয়সেও আমার কাকা আমাকে এমনভাবে বাধা দিতেন যেন আমি একজন যুবতী। এমনকি তার অনুমতি ছাড়া বাসা থেকে বেরও হতে পারতাম না, কারো বাসায় যাওয়ার কথাও ভাবতে পারতাম না। এমনকি কাকা নিজেই আমাকে স্কুলে নিয়ে যাওয়া আসার কাজ করতেন। মাঝে মাঝে কাকার উপর এতটাই রেগে যেতাম যে মনে হতো কোনোভাবে তার কাছ থেকে পিছন ছড়াই, কিন্তু আমি কাকার হাত থেকে আমার জীবনও বাঁচাতে পারতাম না, কারণ তার কাজ খুবই অদ্ভুত ছিল। মাঝে মাঝে মাসে 1-8 বার চুল ছাড়তেন, আর সেটাও আমাদের বাড়ির ছাদে। বাকি সময়ে
তিনি বাড়িতেই থাকতেন আর আমার দিকে নজর রাখতেন। এটা নয় যে কাকা অবিবাহিত, তিনি একজন বিবাহিত পুরুষ। তার বিয়েও 5 বছর হতে চলেছে। কাকিমা আমাদের সাথেই থাকতেন, কিন্তু কেন জানি না তিনি সবসময় ভয়ে ভয়ে থাকতেন, যেন কিছু একটাতে ভয় পাচ্ছেন। যেখানে আমার মা খুব হাসি খুশি মহিলা ছিলেন এবং আমার কাকার সাথে তার সম্পর্ক স্বাভাবিক ছিল, তিনি তাকে ভয়ও পেতেন না এবং তাকে দেখেও কখনো সংকোচ বোধ করতেন না। সেখানে কাকিমা তো কাকার সামনে জড়সড় হয়ে থাকতেন, এমনকি কাকার দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারতেন না, বরং চুপচাপ কাকার কথা শুনে নীরবে মাথা নত করতেন। যদিও তিনি কাকাকে সন্তান দিতে পারেননি, সে যাই হোক, আমি কাকাকে মোটেও পছন্দ করতাম না, কারণ তার কারণে আমার শৈশবও যুবতী মেয়ের মতোই কাটছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম যে আমার কাকা কি কাজ করেন, আর আমি হতবাক হচ্ছিলাম, কারণ পুরুষ হওয়া সত্ত্বেও আমার কাকা পুরুষদের চুল কাটতেন না, বরং তিনি শুধু মেয়েদের চুলই কাটতেন, আর তাও এমন মেয়েদের যারা সদ্য যুবতী হতো। এই ব্যাপারটা আমার জন্য খুবই আশ্চর্যজনক, এবং যখন থেকে আমি এই ব্যাপারটা জানতে পারি, তখন থেকে আমার মনে কৌতূহল জন্ম নিয়েছিল যে কাকা কেন এমন করেন। আমি অনেকবার ভেবেছি যে কাকার একটা মেয়ের চুল কাটতে দেখব, কিন্তু কাকার পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। মাঝরাতে তিনি মেয়েকে বাড়িতে ডেকে আনতেন এবং তাকে সাথে করে ছাদে উঠে যেতেন এবং তারপর তার চুল কেটে দিতেন। পুরো গ্রামে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। কাকা যে মেয়েটি চুল কাটতেন তার যৌবন খুব সুন্দর হতো এবং তার ভাগ্য খুলে যায়, কেননা সেই মেয়েরই বিয়ে খুব ভালো জায়গায় হয়ে যায়। তাই সবাই খুশি মনে কাকার কাছে নিজের যুবতী মেয়েকে নিয়ে আসতেন, যাতে তাদের মেয়েরও ভাগ্য খুলে যায়। কিন্তু কাকার কাছে চুল কেটে মেয়েদের ভাগ্য কিভাবে বদলে যায় তা আমার বোধগম্যের বাইরে, এবং তাও মাঝরাতে একা ছাদে নিয়ে গিয়ে অনেকবার জানার চেষ্টা করেছি যে কাকা মেয়েদের চুল কিভাবে কাটেন এবং কেন তাকে মাঝরাতে ছাদে নিয়ে যান। কিন্তু আমি কখনোই এটা জানার সুযোগ পাইনি, কারণ যখনই আমার কাকা একটা মেয়েকে চুল কাটার জন্য ছাদে নিয়ে যেতেন, তখনই কাকিমাও সিঁড়িতে পাহারা দিতে শুরু করতেন এবং কাউকেই ছাদে যেতে দিতেন না। আমার বন্ধু সীতা যখন ছোট ছিল, গ্রামের অন্যান্য মেয়েদের মতো তাকেও কাকার কাছে নিয়ে আসা হয়েছিল। আমি খুশি হয়েছিলাম এই ভেবে, চলো পরের দিন সকালে সীতার সাথে কথা বলবো, যাতে আমি জানতে পারি কিভাবে কাকা ওকে ছাদে নিয়ে গিয়ে চুল কেটেছিল। কিন্তু পরে যখন ও স্কুলে এলো, তখনও একদম চুপ হয়েছিল। আমি তাকে প্রশ্ন করলেও সে কোনো উত্তর দেয়নি, বরং সারাক্ষণ উদাস মন নিয়ে ক্লাসে বসে থাকত। আমি ভেবেছিলাম হঠাৎ এমন দুষ্টু আর চটপটে সীতার কি এমন হলো। বাড়িতে যাওয়ার পর মাকে এই কথা বললে মা বললেন, আরে বোকা, এখন সে যুবতী হয়ে গেছে, আর এমন অবস্থায় মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন আসে। হয়তো সেজন্যই ওর মা ওকে পরামর্শ দিয়েছে চুপচাপ বসে থাকার। আর এখন তো ওর মাথার চুলও নেই, হয়তো সেই কারণে ও লজ্জা পাচ্ছিল। মায়ের কথা শুনে আমি সন্তুষ্ট হয়েছিলাম। সত্যি তো, 13 বছরের সীতাকে সবসময় ছেলেমেয়েরা রাগাতো, হয়তো সেই কারণে ও বিরক্ত হয়ে সারাক্ষণ চুপ করে বসেছিল। কিন্তু আমি কিভাবে জানব যে তার নীরবতার পিছনে অন্য রহস্য লুকিয়ে আছে? যখন এই প্রবণতা কিছুদিন চলতে থাকলে, আমি অনেকবার চেষ্টা করেছি লুকিয়ে ছাদে যাওয়ার, কিন্তু প্রতিবারই কাকিমা এসে পড়তেন, আর মাও আমাকে ধমক দিয়ে বললেন, তোর কাকাকে রাগাবি না, তোমার কাকাই তোমার বাবার মৃত্যুর পর আমাদের দেখে শুনে রেখেছেন, সে যদি তোমাকে বকাঝোকাও করে তাহলেও চুপচাপ সহ্য করবে, কারণ তিনি আমাদের ভালোই চান। আমি আমার মায়ের এই কথাটা মোটেও বুঝতে পারতাম না, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারি যে আমার মা একজন বিধবা, তার দিকে ফিরে তাকানোর কেউ নেই। আমার দাদা দাদি মারা গেছেন এবং আমার মামা অন্য গ্রামে থাকেন। তিনি আমাদের অবস্থা সম্পর্কেও কখনো জানতেও চেষ্টা করেননি। এই পরিস্থিতিতে আমার কাকাই সর্বদা আমার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি তার বিয়ের পরও তিনি আমার আর মায়ের খরচের কখনো বাধাই দেননি। আর তিনি তো এখন আমাদের আগের থেকেও বেশি যত্নে রাখেন, এবং কাকিমারও আমাদের সাথে থাকতে কোনো আপত্তি ছিল না। এই কারণেই মা তাদের স্বামী স্ত্রীকে মাথায় করে রাখতেন। গ্রামবাসীরাও কাকাকে খুবই শ্রদ্ধা করত, কারণ কাকা খুবই ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার সমস্ত বকাঝকা শুধু আমার জন্যই ছিল,
কিন্তু মা বলতেন যে এর মধ্যেও তার ভালোবাসা লুকিয়ে আছে। তার কোনো সন্তান নেই, সেজন্যই সে আমাকে দিয়েই সন্তানের অভাব পূরণ করতে চান। আমি যখন এই জিনিসটি ভাবলাম তখন আমারও এটা সত্যি বলে মনে হলো। কারণ কাকা যদি আমাদের সাথে নাই থাকতেন তাহলে হয়তো আমরা মা মেয়ে দুজনেই নিঃস্ব এবং ভিখারির মতো জীবন কাটাতাম। যে রাতে আমি কাকিমাকে কথা দিয়েছিলাম যে আমি কাকার কাজে কখনো বিরক্ত করব না, সেই রাতের পর আমি কখনো ছাদে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমি ভয় পেয়েছিলাম যে যদি আমার কাকিমা আমাকে নিয়ে কাকার কাছে অভিযোগ করেন তাহলে আমি আর আমার মা কোথায় যাব। কাকার কাজ আগের মতোই চলছিল, কখনো 1 মাসে আবার কখনো 1.5 মাসে কোনো না কোনো মেয়ে যুবতী হয়ে আমাদের বাড়িতে আসতো এবং আমার কাকার সাথে ছাদে চলে যেত। কাকিমাও সিঁড়ির আশেপাশে থাকতেন। আর 2 ঘন্টা পরে মেয়েটি ছাদ থেকে নিচে আসতো। তারও অনেকক্ষণ পর কাকা নেমে আসতেন এবং তার অবস্থা খুবই অদ্ভুত দেখাতেন। আর এই ব্যাপারটাও আমি সেই সময় জানতে পারি। একদিন রাতে জল খেতে উঠানে এসে দেখি কাকা সিঁড়ি দিয়ে নেমে আসছে। কাকার চেহারা খুব অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল অনেক কষ্টের কাজ করে নিচেই নেমে আসছেন। কাকা সবসময় কালো রঙের লুঙ্গি পরে ছাদে গিয়ে মেয়েদের চুল কাটতেন, কিন্তু যখন তিনি নেমে আসতেন তখন তিনি জামা কাপড় পাল্টে নিচে নামতেন। তিনি হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নেমে আসলেন, যেন তিনি খুব ক্লান্ত, হাঁটতেও তার কষ্ট হচ্ছে। তারপর আমার মনে পড়ল যখনই কাকা মেয়েদের চুল কাটতেন সেদিন তো সারাদিন রুমের দরজা বন্ধ করে রাখতেন, এমনকি কাকিমারও ওর ঘরে ঢোকার অনুমতি ছিল না। মাত্র 2 ঘন্টা চুল কাটার পর কাকা এতটাই ক্লান্ত হয়ে পড়তেন যে সারাদিন ঘর থেকে বেরই হতেন না। তিনি এমনভাবে হেঁটে ঘরে ঢুকতেন যে তাকে দেখে আমার মনে হতো তিনি যেন ক্ষেত চাষ করে এসেছেন। প্রতিদিনের মতোই পরের দিন কাকিমা রুমের বাইরে ছিলেন এবং কাকা দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমার স্কুল ছুটি ছিল, তাই আমাকে নিয়ে তার চিন্তা ছিল না এবং মাও গ্রামে কারো খোঁজখবর নিতে গিয়েছিলেন। আমি যখন কোনো কাজে রান্নাঘরে গেলাম তখন দেখলাম কাকিমা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। এই প্রথমবার কাকিমাকে এভাবে কাঁদতে দেখে সাথে সাথে দৌড়ে কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকিমা, কাঁদছো কেন? আমার কথা শুনে কাকিমা তাড়াতাড়ি তার আঁচল দিয়ে চোখ মুছে বলল, পাগলি, আমি কোথায় কাঁদছি, তুই বল তোর কি চাই। আমি ভালো করেই বুঝেছি যে উনি কান্না করছিলেন। এটা আমাকে শুধু দুঃখই দেয়নি, আমাকে খুব টেনশনে ফেলে দিয়েছিল। আমি ভাবছি ওনার গোপনে কান্না করার কারণ কি। কাকার প্রতি আমার ঘৃণা হচ্ছিল যে হয়তো কাকার কারণে উনি নিঃশব্দে কাঁদছেন। সেদিন থেকে আমি কাকার দিকে নজর রাখা শুরু করে দিয়েছিলাম। কাকা যখনই কোনো মেয়ের চুল কেটে সিঁড়ি দিয়ে নামতেন তখনই তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যেত। আর পরে সারাদিন কাকিমা লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম। তারপর আমার জীবনে সেই দিন এলো যখন আমিও যুবতী হয়ে গেলাম। সেদিন মা আমার কপালে চুমু দিয়ে বললেন, আমি চাই গ্রামের সব মেয়েদের মতো তোর কাকার হাতে তোর ভাগ্য উজ্জ্বল হোক। আমাকে একথা বলতে শুনে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যে এখন মা আমার চুল কাটার জন্য আমাকে কাকার হাতে তুলে দেবে। 12 বছর বয়সে ন্যাড়া হওয়াটা আমার জন্য খুবই লজ্জাজনক বিষয়। গ্রামের অন্য মেয়েদের মতো আমিও সবার হাসির টার্গেট হব ভেবে কষ্ট পাচ্ছিলাম। মায়ের সামনে হাত জোর করে মাকে বলছিলাম আমি ন্যাড়া হব না। আমার কথা শুনে মা জোর গলায় বললেন, তুই কি জানিস না তোর কাকার কারণে গ্রামের মেয়েদের ভাগ্য কেমন বদলে যায়? যার চুল তোর কাকা আজ পর্যন্ত কেটেছে তারই কিছুদিনের মধ্যে খুব জাঁকজমক করে ভালো জায়গায় তার বিয়ে হয়ে যায়। এমনি এমনি গ্রামবাসীরা তাদের মেয়েকে তোর কাকার হাতে তুলে দেয় না। যদি তারা তোর কাকার এই কাজ থেকে এত ফায়দা নিতে পারে তাহলে আমরা বাড়ির লোকেরা কেন নয়? আমার বারবার রাজি না হওয়া সত্ত্বেও মা কাকাকে ডেকে বললেন, আজ রাতে তোমাকে তোমার ভাতিজি চুল কেটে দিতে হবে। একথা শুনে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি জিজ্ঞেস করলেন, আমাদের পিউ কি যুবতী হয়ে গেছে? মা হেসে বললেন, হ্যাঁ, এবার তোমার পালা ওকে ভালো জায়গায় খুব ধুমধাম করে বিয়ে দেওয়া। যদি এর চুল তোমার হাতে পড়ে তাহলে গ্রামের অন্যান্য মেয়েদের মতো এর ভাগ্য উজ্জ্বল হবে। এই বলে মা আমাকে কাকার সাথে ছাদে পাঠিয়ে দিলেন। ছাদে যেতেই কাকাকে অনুরোধ করলাম আমার চুল না কাটতে, কারণ আমি ন্যাড়া হতে চাই না। কিছুক্ষণ পর উনি আমার কাছে আসলে আমার জান বেরিয়ে যায়।
এরপর কাকা আমার মাথায় হাত রাখতেই আমার চোখ থেকে জল পড়তে লাগলো। তিনি আমাকে কাছে টেনে নিয়ে তার বুকে জড়িয়ে ধরলেন। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে যাবে, কারণ কাকা আমাকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। তারপর আমি অনুভব করলাম কাকার গরম গরম চোখের জল আমার গালের উপর পড়ছে। আমি অবাক হয়ে গেলাম যে উনি কেন কাঁদছেন। অনেকক্ষণ পর যখন কাকা আমাকে নিজের থেকে আলাদা করলেন, তখন তার চোখ লাল হয়ে গেছে আর চোখের জলে তার মুখ ভিজে গেছে। তারপর কাকার কথায় আমার হুঁশ উড়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, পিউ, আমি তোর চুল কাটতে পারবো না। আমি তোর সাথে এই অন্যায় করতে পারবো না। তুই আমার ভাইয়ের একমাত্র চিহ্ন, আর তোর ইজ্জত আমার বাড়ির ইজ্জত। কাকা যে কি বললেন তা বুঝতেই পারলাম না, কিন্তু কাকার কথায় আমি চমকে উঠতে বাধ্য হলাম। আমি ওনাকে বললাম, আপনি কি বলতে চাচ্ছেন? কাকা বললেন, তুই তোর মায়ের কাছে ফিরে যা এবং তাকে বল যে তোর কাকা তোর চুল কাটতে পারবে না। আমি তাড়াতাড়ি সিঁড়িতে নেমে মায়ের কাছে এসে তাকে সব খুলে বললাম। একথা শুনে মা ওনার রুমের দিকে গেলেন। আমিও মায়ের সাথে ছিলাম। আমরা যখন রুমে গেলাম, তখন কাকা কাকিমার কাছে বসে কাঁদছিলেন এবং কাকিমার কাছে ক্ষমা চাইলেন। কাকা হিচকি তুলে কাঁদছিলেন। এসব দেখে মাও অবাক হয়ে গেলেন এবং দুজনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমাকে বলো। কিছুক্ষণ চোখের জল ফেলার পর কাকা আমাদের কাছে এমন একটা গোপন কথা খুলে বললেন, যা শুনে আমাদের আত্মা কেঁপে উঠল। এটা কি করে সম্ভব যে আমার কাকা এমন কাজ করতেন? এটা ভাবতেও পারছি না। আজ থেকে বহু বছর আগে কাকা গ্রামের চেয়ারম্যানের খুব ঘনিষ্ঠ নাপিত ছিলেন এবং তিনি শুধু চেয়ারম্যানেরই চুল কাটতেন। কাকা চেয়ারম্যানকে মোটেও পছন্দ করতেন না, কিন্তু বাধ্য হয়ে তাকে এই কাজটি করতে হয়েছে। এরপর একদিন চেয়ারম্যান কাকাকে এই চাকরি থেকে সরিয়ে তাকে একটি নতুন দায়িত্ব দেন। গ্রামের চেয়ারম্যান গ্রামে প্রচার করেন যে কাকার হাতে জাদু আছে এবং সে যারই চুল কাটে তারই কপাল খুলে যায়। এমনকি চেয়ারম্যানেরও অনেক উন্নতি হয় এবং এটা ঘটেছে শুধুমাত্র কাকা তার চুল ছুঁয়েছে বলেই। গ্রামের অশিক্ষিত এবং সরল মানুষদের কাছে চেয়ারম্যানের সব কথাই সত্যি মনে হয়, আর গ্রামের চেয়ারম্যান এই কথাটা খুব বেশি প্রচার করেন। তাই গ্রামবাসী চোখ বন্ধ করে বিশ্বাস করলেন। তারপর চেয়ারম্যান সাহেব তার বিশেষ চাকরের মাধ্যমে এটাও প্রচার করেন যে আমি যদি কোনো যুবতী মেয়ের চুল কাটি, তাহলে তার ভাগ্য বদলে যাবে এবং তার বিয়ে খুব ভালোভাবে ভালো জায়গায় হবে। আমি বুঝতে পারছিলাম না কেন চেয়ারম্যান সাহেব এই সব করছেন। চেয়ারম্যান সাহেব আমাকে লক্ষাধিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন আমাকে শুধু সেই মেয়েদের চুল কাটতে হবে যারা সদ্য যুবতী হয়েছে। এতে দোষের কিছু দেখিনি। আর এরপরে যখন গ্রামের মানুষ তাদের সদ্য যুবতী মেয়েকে আমার কাছে নিয়ে আসতে শুরু করে এবং তাদের ভাগ্যে পরিবর্তন হতে থাকে, তাই আমিও খুশি হয়ে রাতের আধারে তাদের চুল কেটে দিতাম। আর এর বিনিময়ে চেয়ারম্যান সাহেব আমাকে মাসে 1000 টাকা দিতেন। এভাবে কয়েক বছর চলতে থাকে। তারপর যখন তোর কাকিমার সাথে আমার বিয়ে হয়, প্রথম রাতে সে আমার কাছে চেয়ারম্যানের রহস্য ফাঁস করে দেয়। আমি যে মেয়েদের চুল কাটতাম তাদের সাথে চেয়ারম্যান সাহেব কি খেলা খেলেন। এটা জানার পর আমিও ধাক্কা খেয়েছিলাম, কিন্তু চেয়ারম্যান এই নোংরা খেলার সাথে আমি পুরোপুরি ফেঁসে গেছি। আমি চাইলেও নিজেকে বাঁচাতে পারিনি এবং আজ অবধি আমি তার খেলার শিকার। চেয়ারম্যান অল্প বয়সী মেয়েদের সাথে তার লালসা পূরণ করতে পছন্দ করতেন, কিন্তু গ্রামের খুব গোপন রাখা হতো যে কখনো একটা মেয়ে যুবতী হয়। সেজন্য চেয়ারম্যান সাহেব এই খেলাটা তৈরি করলেন এবং মানুষ তার কথায় প্রভাবিত হলো। যুবতী মেয়েরা আমার কাছে এসে চুল কাটার সাথে সাথে চেয়ারম্যান সাহেব জানতে পারেন যে এই মেয়েটি আর অপ্রাপ্তবয়স্ক নয় এবং তিনি তার লালসা মেটানোর জন্য তাকে কোনো না কোনো বাহানায় তার বাড়িতে ডাকতেন। গ্রামের প্রতিটি যুবতী মেয়ে তার এই নোংরামির শিকার হতো। আর তোর কাকিমাও এই মেয়েদের একজন। তোর কাকিমার বিয়ের রাতেই আমার কাছে এই গোপন কথাটি বলে দেয়, কিন্তু ততক্ষণে সে চেয়ারম্যান সাহেবের কাছে এতটাই ফেঁসে গিয়েছিল যে চেয়ারম্যান সাহেব তাকে ব্ল্যাকমেলি করতে শুরু করে যে সে যদি কারো কাছে এটা প্রকাশ করার চেষ্টা করে তাহলে তিনি অস্বীকার করবেন এবং তাকে চরিত্রহীন হিসাবে ঘোষণা করবেন। আর না তো আমি চেয়ারম্যান সাহেবের কাজ ছাড়তে পারছি, না কখনো তোমাকে একা বাড়ি বাইরে যেতে দিতে পারছি, কারণ আমি জানতাম তার চোখ কতটা নোংরা এবং খারাপ। তোমার কাকিমা খুব ভালো করে জানতেন যে আমি যে মেয়েদের চুল কাটতাম চেয়ারম্যান সাহেব তাদের সাথে কি করবেন।
সেজন্য সে নীরবে কান্নাকাটি করত। আর আমি নিজেও কয়েক ঘন্টা কান্না করার পর নিচে নেমে আসতাম, কারণ আমি এই নোংরা কাজে থাকতেই চাইতাম না। চেয়ারম্যান সাহেব আমাকে একটি বিশেষ কালো রঙের লুঙ্গি দিয়েছিলেন এবং আমাকে মেয়েদের চুল কাটার সময় এই লুঙ্গিটি পরতে বলেছিলেন, যাতে লোকেরা মনে করে যে আমি সত্যি বিশেষ কিছু করেছি, যার ফলে মেয়েদের ভাগ্য বদলে যায়। চেয়ারম্যান সাহেব মেয়েটিকে তার লালসার শিকার বানানোর কিছুদিন পরেই তার একজন সিধাসাধা চাকরের সাথে বিয়ে দেন এবং চাকরদের অনেক টাকাও দেন। এতে লোকে মনে করত মেয়েটির কপাল খুলে গেছে। চেয়ারম্যান সাহেবের কাছে টাকার অভাব ছিল না, তাই তিনি তার ব্যভিচারের থেকে চোখ ফেরাতেন, টাকা বিলাতেন এবং আমি তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তো চুল কেটে চেয়ারম্যান সাহেবের কাছে নিমন্ত্রণ পাঠাতে পারবো না যে তুই যুবতী হয়েছিস। আর আমি এটাও জানি তোকে কোনোভাবেই তার অত্যাচার থেকে বাঁচাতেও পারবো না। কাকার কথা শুনে আমি আর মা কাঁদতে লাগলাম। মায়ের এই ব্যাপারটা জানা ছিল না, কারণ মা অন্য গ্রাম থেকে বিয়ে হয়ে এখানে এসেছে, তাই তিনি চেয়ারম্যান সাহেবের কথা কিছুই জানতেন না। আমার উপর সবসময় কাকার নজর রাখার কারণ আমার খারাপ লাগতো, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কাকা আমাকে কতটা ভালোবাসতেন, যে তিনি আমাকে চেয়ারম্যান সাহেবের হাত থেকে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করেছিলেন। কাকা আমাদের কথা দিয়েছিলেন যে তিনি আমার সম্মানে ক্ষতি হতে দেবেন না এবং গ্রামের অন্য মেয়েদেরও সর্বনাশের কারণ হবেন না। কাকার কান্না করতে করতে মা ও কাকিমাকে বললেন জিনিসপত্র গুছিয়ে নিতে। আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাব এবং যাওয়ার আগে গ্রামের মাস্টারকে সব ঘটনা জানিয়ে চিঠি লিখব। গ্রামের মাস্টার একজন বুদ্ধিমান মানুষ, তিনি নীরবে গ্রামবাসীদের এই কথা বুঝিয়ে বলবেন এবং এই জিনিস চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ জানতো না আমাদের গন্তব্য কোথায়। কাকা সামনে ছিল, তাই আমরা নিশ্চিত ছিলাম যে ঈশ্বর আমাদের নিশ্চয় সাহায্য করবেন। কাকা গ্রামের মাস্টারের নামে একটি দীর্ঘ চিঠি লিখলেন, যাতে তিনি সব কিছু পরিষ্কারভাবে লিখেছিলেন, যাতে আমাদের চলে যাওয়ার পর গ্রামের কোনো লোক চেয়ারম্যান সাহেবের প্রভাবে না পড়তে পারে, আর কোনো মেয়ে চুল কেটে বা অন্য কোনো উপায় চেয়ারম্যান সাহেবকে এই খবর পৌঁছে দিতে না পারে যে সে এখন যুবতী হয়েছে, তার লালসার শিকার হওয়ার জন্য রেডি। আজও আমার ভালোভাবে মনে আছে যে যখনই কোনো মেয়ে যুবতী হওয়ার পর ন্যাড়া হয়ে যায় এবং কিছুদিন পর যখন স্কুলে আসে, তখন সে এতটাই চুপচাপ কেন থাকতো। আমি সবসময় ভাবতাম যে ন্যাড়া হওয়ার কারণে সে লজ্জা পাচ্ছে, কিন্তু এখন এর কারণ আমি জেনে গেছি। সে এখানে আসতো চেয়ারম্যান সাহেবের লালসার শিকার হয়ে। আর আমার কাকা, যাকে আমি খারাপ মনে করতাম, তিনি নিজেই চেয়ারম্যান সাহেবের অত্যাচারের শিকার ছিলেন। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু এখনও গ্রামে এমন অনেক চেয়ারম্যান রয়েছে যারা এই ধরনের কাজের সাথে জড়িত এবং সহজ সরল গ্রামবাসী তাদের খারাপ কাজ এবং তাদের অপকর্ম সম্পর্কে জানে না। শহুরে মানুষের উচিত এসব নিয়ে জাগ্রত করা, যাতে এ ধরনের খারাপ চিন্তাধারা মানুষের হাত থেকে সহজ সরল গ্রামের মানুষরা বাঁচতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।